কেন তাহলে পুরনোদের পরিবর্তে নতুনদেরকে চাইছে? এখানকার যারা আন্দোলনকারীদের আমরা দেখাচ্ছিলাম, যারা অ্যাকচুয়ালি যে ভায়োলেন্সটা তৈরি করছে সেটা নিন্দাজনক। আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে তাড়া করে এইভাবে আন্দোলন করা যায়নি, আন্দোলনকে আমরা সমর্থন করি না। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে দেখেছি বারবার এই আন্দোলন আমাদের সাক্ষী থাকতে হচ্ছে। আমি ভাস্করদার কাছে যাব এই বিষয়ে জানবার জন্য। সীমাহীন দুর্নীতির কথা আসছে। এই দুর্নীতি শব্দটা বড় চেনা চেনা শব্দ আমাদের, কিন্তু এই সীমাহীন দুর্নীতি বারবার করে পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে দুটো স্টেচারে ভাগ করে দিচ্ছে। সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে, আর যারা রাজতন্ত্রের অধিকারী হয়ে রয়েছে, যারা রাজনীতির মাথায় রয়েছেন, তারা সম্পূর্ণ সুবিধা ভোগ করছেন। এখান থেকে এই গণ্ডগোলের সূত্রপাত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখুন, নেপাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু নেপাল সম্পর্কে তাদের এই কারণগুলো নিয়ে আমাদের কাছে তথ্য হচ্ছে নেপালের সাধারণ মানুষের কাছ থেকে শোনা কথা, বা এই যে ঘটনাটা হয়েছে সেখানে আমরা এখনও অবধি মানে কারণটা যে আমরা যেগুলো বলছি সেগুলো যা দেখছি, কিছু কিছু মানুষের কাছে কথা শুনছি। কিন্তু এখানে নেপাল যেমন 1751 কিলোমিটার আমাদের সঙ্গে বর্ডার শেয়ার করে, যেটা আমরা দেখতে পেলাম যে এরকম একটা অভ্যুত্থান হলে দেশের সেনাবাহিনী, যেটা অন্তঃসুরক্ষার কাজেও তারা থাকে, তাদের একটা ভূমিকা দেখলাম আমরা, যেটা বাংলাদেশেও দেখেছি, এখানেও দেখছি যে তারা মানে নীরবতা পালন করছে। কিছু গুলি টুলি চালিয়েছিল পুলিশ থেকে আরম্ভ করে, কিন্তু সেনাবাহিনী কোনো, আমাদের যেমন ভারতবর্ষে এরকম অভ্যুত্থান হলে সেনাবাহিনী একটা ভূমিকা থাকে, সরকারি বাসভবন বা এরকম আক্রমণ করে আমরা মন্ত্রীদেরকে এরকম জ্বালিয়ে দিচ্ছি ইত্যাদিগুলো দেখছি। তো এটা নেপালের যে 7টা প্রভিন্স আছে সেখানে কতটা কোথায় কি হচ্ছে, 7টা প্রভিন্সে ভাগ। এবং নেপালে 250 বছরের রাজতন্ত্রের পরে 17 বছরে 14 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। এই প্রচণ্ড একবার চলে গেছেন, ওলি এসছেন, আবার ওলি চলে গেছেন, প্রচণ্ড এসছেন। অন্য কোনো কারণ না আমি বলছি। এবং এরা কিন্তু মানে লেফটিস্ট, মানে মাওয়িস্ট লেনিনিস্ট, এখন তাদের সঙ্গে লড়াই, কিন্তু যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না সেই মাওয়িস্টরা ক্ষমতায় ছিল না, তো ওরা মাওয়িস্টের মতো আন্দোলন করেছে, কিন্তু পরবর্তীকালে মিলিজুলি করে করেছে, ইন্ডিপেন্ডেন্টও ছিল। এই যে যার কথা বলা হচ্ছে বলেন্দ্র শাহ, তিনি যে দলটি বিলং করে তিনি ইন্ডিপেন্ডেন্ট, কোনো নির্দিষ্ট দলে না। প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের যেখানে যেতে গেলে পাসপোর্ট লাগে না, আপনি যে কোনোভাবে ভোটার আইডি কার্ড দেখলেই ঢুকতে পারেন, তারাও এখানে আসতে পারে। বর্ডারে এত বড় বর্ডার রয়েছে, সেখানে কি ভারতবর্ষের এই অভ্যুত্থানের ফলে ভারতবর্ষের উপর কী প্রভাব পড়বে, বাণিজ্যিক কী প্রভাব পড়বে? নেপাল 165তম রাষ্ট্র পৃথিবীর মধ্যে জিডিপির নিরিখে, এবং অত্যন্ত মানে কম উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে নেপাল পড়ে। আর আমাদের এখানে উনি যিনি মেজর ছিলেন অবসরপ্রাপ্ত, তিনি কি দিয়ে মেপেছেন ওই প্রধানমন্ত্রীর স্ট্রংগেস্ট ওই মাপকাঠিটা কি যদি পরবর্তীকালে বলেন। মানে আমরা জানতাম যে এরকম করে মাপা যায় না, তো উনি অবসরপ্রাপ্ত, উনি প্রধানমন্ত্রী, ভারতের স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার। তো আপনারও প্রধানমন্ত্রী না, তিনি স্ট্রংগেস্ট নয় নিশ্চয়ই, কিন্তু উনি স্ট্রংগেস্ট প্রধানমন্ত্রী হলে তাহলে ওনার সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করতে হয় ইত্যাদিগুলো। ওই স্ট্রংগেস্টটা করার যে মাপকাঠিটা, সেটা আমি পরে যাবো। একটা ছোট্ট কথা বলি, নেপালের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা খুব সন্তর্পণে মন্তব্য করব, কারণ এটা পররাষ্ট্র বিষয়, এবং আমরা সতর্ক থাকব, এবং আমরা চাইব যে যারা ওখানে ভারতীয়রা আটকে আছেন তারা যেন সুষ্ঠুভাবে ফিরতে পারে। বিদেশ মন্ত্রক সে ব্যাপারে ভূমিকা পালন করবে। আর একটা জিনিস হচ্ছে যে কারণের জন্য, যেটা অমিতাভ বললেন বা আগের তিনিও বলছিলেন, যে আমরা কি দেখলাম, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, একটা ক্ষোভ পঞ্জীভূত হয়েছে, সেটা হচ্ছে অসাম্যের ক্ষোভ। শোনা যাচ্ছে যে ওখানে যারা মন্ত্রী বা দুর্নীতিপরায়ণতার একটা বিরাট জায়গাতে পৌঁছে গেছেন, এবং একটা অংশে পুরো অন্ধকার দারিদ্র, তো সেখানের একটা ক্ষোভ পুঞ্জীভূত ছিল, সেটা বিস্ফোরণ ঘটেছে। তো এবারে এই ছাত্র যুবদের এই জেন জেডটা যেটাকে বলা হচ্ছে, তাদেরকে খুব সহজে যেভাবে মানে একটা বিদ্রোহের মধ্যে নিয়ে গেছে, সশস্ত্র বিদ্রোহ, সেটা কিন্তু একটা মানে গণতন্ত্রের পক্ষে সঠিক বিষয় নয়।